প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যারা অনলাইন ক্লাসে আসো তোমাদেরকে আজকেও আমি বলবো যে এই ক্লাস করবার সময় তোমরা পাঠ্য বইটা কাছে রাখবে। তোমাদের এই সাহিত্য পাঠ দেখো, একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠের তোমাদের প্রথম কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। আজকে এই কবিতার দ্বিতীয় যে ক্লাস, সেই ক্লাসটা শুরু করছি আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী অধ্যাপক, কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতায় অনেক সংস্কৃত শব্দ রয়েছে, যার কারণে এই কবিতাটা তোমাদের কাছে কিছুটা দুর্বোধ্য বলে মনে হয়। তাই কবিতাটি তোমাদের বোধগম্য করার জন্য তোমাদেরকে একটু সচেষ্ট হতে হবে। এখানকার যেসব শব্দগুলো সংস্কৃত শব্দগুলো, এই সংস্কৃত শব্দগুলোর অর্থটা তোমরা জেনে নেবে, তাহলে দেখবে তোমাদের কাছে কবিতাটা সহজ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতায় আমি তোমাদেরকে বলেছি যে মাইকেল, অর্থাৎ এর যে কবি মাইকেল মধুসূদন দত্তের উপরে অনেকগুলো প্রশ্ন হয়। এই প্রশ্নগুলো তোমরা মনে রাখবে, তার জন্ম, তার মৃত্যু, তার সাহিত্যকর্ম এবং বিশেষ করে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতা এবং এর যে মূল কাব্য এই সংক্রান্ত বিষয়ে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের আসতে পারে। এগুলো তোমরা এক হচ্ছে তোমাদের সৃজনশীল পদ্ধতিতে জ্ঞানে আসতে পারে, আর একটা হচ্ছে বহু নির্বাচনীতে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এগুলো আসতে পারে। অতএব আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা বইটা সামনে রেখে আমার এই ক্লাস অনুধাবন করলে তোমরা দেখবা আরো ভালোভাবে বুঝতে পারবে। আমরা গত ক্লাসে দেখেছি যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় মূলত বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাদ কি কথাগুলো বলছে। এই কবিতার মধ্যে আমরা দুটো চরিত্র পাব, এক হচ্ছে বিভীষণ আর হচ্ছে মেঘনাদ। এই কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি পড়ো দেখবে যে এখানকার প্রায় সকল বক্তব্যগুলোই মেঘনাদের, আর কিছু বক্তব্য হচ্ছে বিভীষণের। আসলে কবিতাটার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, অর্থাৎ বিভীষণকে কি বলেছিল মেঘনাদ বা কি বলতে চেয়েছে সেটা মূলত কবিতার শিরোনাম। তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ, মেঘনাদ বিভীষণকে কি বলতে চাইছে? মেঘনাদ বিভীষণকে বলতে চাইছে যে কাকা, তুমি রাক্ষস রাজ রাবণের ভাই হয়ে, তুমি রাক্ষস বংশী জন্ম গ্রহণ করে, তুমি এই জাতি, এই জ্ঞাতিকে ভুলে কি করে তুমি এই মনুষ্য রাম এবং লক্ষ্মণের পক্ষ অবলম্বন করে তুমি এই লঙ্কাকে ধ্বংস করতে চাও? তুমি তোমার আপন রক্তের ভাই এবং ভাইপো এদেরকে তুমি হত্যা করার প্ররোচনা দাও, কিভাবে লঙ্কাকে ধ্বংস করার প্ররোচনা দাও তুমি? এরকম অনেক প্রশ্ন মূলত এই কবিতার মধ্যে করেছে কে? বিভীষণ। কাকে করে প্রশ্ন করেছে? মেঘনাদ। কাকে করেছে? বিভীষণকে। আসলে বিভীষণ কে? বিভীষণ হচ্ছে মেঘনাদের কাকা, অর্থাৎ রাবণের ভাই। তাহলে কাকা ভাতিজাকে হত্যা করার জন্য প্ররোচনা দিচ্ছে, শত্রুকে পথ দেখায় নিয়ে আসছে যে কোথায় মেঘনাদ। এই কবিতায় সেই ষষ্ঠ স্বর্গের সেই অংশটুকুই আমরা কবিতার মধ্যে পাবো। প্রিয় ছাত্রছাত্রী, গত ক্লাসে আমি তোমাদেরকে লাইন বাই লাইন পড়ানোর চেষ্টা করেছি। কবিতার আসলে লাইন বাই লাইন না পড়লে কবিতার অর্থ বোঝা সম্ভব নয়। তাই আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা পাঠ্য বইটা সামনে রাখো এবং আমার সাথে তোমরা লাইন বাই লাইন এই কবিতার অর্থগুলো এবং এর ভাবার্থগুলো বোঝার চেষ্টা করো। একটু খেয়াল করো, দেখো গত ক্লাসে আমরা প্রথম দিক থেকে বলেছিলাম যে মেঘনাদ ইষ্টদেবে পূজা করছিল কোথায়? নিকুঞ্জবিলা যজ্ঞাগারে। যজ্ঞাগার মানে উপাসনালয়, পূজার ঘর। এই মন্দিরে বা পূজার ঘরে বা যজ্ঞালয়ে পূজা করছিল। এমন সময় বিভীষণ পথ দেখায় নিয়ে আসছে কাকে? লক্ষ্মণকে, যে কোথায় মেঘনাদ আছে তাকে হত্যা করার জন্য তারই কাকা বিভীষণ পথ দেখায় নিয়ে আসছে। এবং মন্দিরের
ভিতরে যখন লক্ষণ প্রবেশ করেছে তখন মেঘনাদ তাকায় দেখে যে অস্ত্র সহ মেঘনাদ তাকে হত্যা করার জন্য সচেষ্ট হচ্ছে এবং তারই আপন কাকা দরজায় দাঁড়িয়ে। তখন মেঘনাদের বুঝতে বাকি থাকলো না যে তারই কাকা বিভীষণ তাকে হত্যা করার জন্য এই লক্ষণকে এই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করিয়েছে। তাহলে প্রথম দিক থেকে যে কথাগুলো প্রিয় ছাত্রছাত্রী তোমরা খেয়াল করো, মেঘনাদ কথাগুলো বলছে কোথা থেকে? লঙ্কায়। কিন্তু লঙ্কার কোথায়? লঙ্কায় হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগারে। তাহলে নিকুম্ভিলা কি? প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়। নিকুম্ভিলা কি? নিকুম্ভিলা হচ্ছে যজ্ঞাগার বা মন্দির বা উপাসনালয়। এখানে কে উপাসনা করছিল? মেঘনাদ উপাসনা করছিল। মেঘনাদ পূজা করছিল কার? ইষ্টদেবের। ইষ্টদেবের পূজারত অবস্থায় মূলত এই উপাসনালয়ের মধ্যে প্রবেশ করে লক্ষণ। কার নির্দেশনায়? বিভীষণের নির্দেশনায়। তাই আমি তোমাদেরকে আবারও বারবার বলছি, একটু খেয়াল করো যে তোমরা এই কবিতা লাইন বাই লাইন পড়বে এবং সাথে সাথে প্রশ্ন বের করবে। একটু খেয়াল করো, তোমরা যদি সৃজনশীল তোমরা দেখো যে তোমাদের দুই ধরনের প্রশ্ন পড়ে। এক হচ্ছে সৃজনশীল ক জ্ঞান, খ অনুধাবন, গ প্রয়োগ, ঘ উচ্চতর দক্ষতা। আবার ঠিক বহু নির্বাচনী বা টিক যেটাকে তোমরা বলো, এই টিকেও কিন্তু জ্ঞান আছে, এখানেও অনুধাবন আছে, এখানেও প্রয়োগ আছে, এখানেও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আছে। তাহলে টিক যে তোমরা জানো যে তোমরা 30 নম্বরের টিক তোমাদের বা বহু নির্বাচনী পরীক্ষা দিতে হবে, আর সৃজনশীল দিতে হবে 70 নম্বরের। এখন এই 30 নম্বরের এই বহু নির্বাচনী বা টিক তোমরা পড়তে গেলে দেখবা সেখানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ বা উচ্চতর দক্ষতা, এই 4 ধরনের প্রশ্নই বহু নির্বাচনীর মধ্যে তোমরা পাবে। অর্থাৎ তোমরা যদি যে কোনো পাঠ্যের ভিতর থেকে সহজে বোঝার জন্য এবং কবিতা বা যে কোনো বিষয় বোঝার জন্য তোমরা যদি এই প্রশ্নগুলো টোটাল যদি তোমরা জ্ঞানমূলকে নিয়ে চলে আসো, তোমরা যদি জ্ঞানমূলকে নিয়ে চলে আসো তাহলে তোমাদের বুঝতে অনেক অনেক সহজ হবে। এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো যদি তোমার জানা থাকে, তুমি সহজেই অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা বাকি 3 ধরনের প্রশ্ন উত্তর দিতে পারবে। একটু খেয়াল করে দেখো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে জ্ঞানমূলক প্রশ্ন। অরিন্দম কে? অরিন্দম হচ্ছে মেঘনাদ। মেঘনাদকে অরিন্দম বলা হয় কেন? আসলে মেঘনাদ সকল যুদ্ধে বা সকল সময়ে পূর্বে পিছনে যাদের সাথে যুদ্ধ হয়েছে এই লঙ্কা রাক্ষসদের, সব যুদ্ধে সব শত্রুকে পরাজিত করেছে কে? মেঘনাদ। তাই মেঘনাদের আরেক নাম অরিন্দম। কার আরেক নাম অরিন্দম? জ্ঞানমূলক প্রশ্ন। মেঘনাদের আরেক নাম অরিন্দম। এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, কার বিষাদ? মেঘনাদের বিষাদ। কেন বিষাদ? বিষাদ বা দুঃখ কেন? দুঃখ হচ্ছে তার কাকা রাক্ষস হয়ে কিভাবে মনুষ্য লক্ষণকে পথ দেখায় নিয়ে আসছে, যে মেঘনাদ বা তাকে হত্যা করার জন্য পথ দেখায় নিয়ে আসছে। তাহলে তুমি এখান থেকে সকল প্রশ্ন জ্ঞানমূলক করে ফেলো, দেখবা তোমাদের পুরো কবিতাটা বুঝতে সহজ হবে। তাই আমি তোমাদের গদ্য হোক পদ্য প্রত্যেকটা পাঠ্যের বিষয়গুলো আমি তোমাদেরকে বিশেষ করে এই জ্ঞানমূলক প্রশ্নের আলোকে পড়ার কথা বলবো। দেখবা তোমরা এটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তা উচিত কি তব এ কাজ। তাহলে আমরা বিগত ক্লাসে এ পর্যন্ত আমরা বর্ণনা করেছিলাম, বিশ্লেষণ করেছিলাম। আজকে সে এখান থেকে নিকুষা সতী তোমার জননী, অর্থাৎ বিভীষণকে প্রশ্ন করতেছে মেঘনাদ যে তোমার মায়ের নাম না নিকুষা সতী, তার সন্তান হয়ে এই রাক্ষসপুরীতে জন্মগ্রহণ করে তুমি কিভাবে এই মনুষ্য রাম এবং লক্ষণকে এই লঙ্কা ধ্বংস করার জন্য তুমি নিয়ে আসছো, যুদ্ধ করার জন্য তুমি নিয়ে আসছো। তারপরে লাইন দেখো, তারপরে সহদার রক্ষশ্রেষ্ঠ, সহদার রক্ষশ্রেষ্ঠ। রক্ষশ্রেষ্ঠকে? রাবণকে
রাক্ষশ্রেষ্ঠ বলা হয়। রাবণ রাজ, সে লঙ্কাকে রক্ষা করেছে সকল বিপদ থেকে, সকল যুদ্ধ থেকে। তাই এই রক্ষ শ্রেষ্ঠ কাকে বলা হয়? সহোদর। সহোদর শব্দের অর্থ একই মায়ের উদরে জন্ম। তাহলে যেহেতু বিভীষণ এবং রাবণ একই মায়ের উদরে জন্ম, তাই বলতেছে সহোদর রক্ষ শ্রেষ্ঠ। তোমার ভাই হচ্ছে লঙ্কার রাজা, তোমার আপন মায়ের গর্ভ একই ভাই তোমরা। শূল সম্ভূমিত কুম্ভকর্ণ, তোমার আর এক ভাই কি? কুম্ভকর্ণ, যার হাতে সবসময় ত্রিশূল থাকে। এই কুম্ভকর্ণ বিশাল নাম, রাক্ষসপুরীতে তার। তার ভাই হয়ে তুমি এমন কাজ করলে। ভ্রাতুষ্পুত্র বাসব বিজয়ী, বলছে যে তোমার আর এক ভ্রাতুষ্পুত্র, সংস্কৃত শব্দ ভ্রাতুষ্পুত্র মানে ভাইয়ের ছেলে। তাহলে মেঘনাদ বিভীষণকে বলছে তোমার ভাইয়ের ছেলে বাসব বিজয়ী। বাসব বিজয়ীকে, যে বাসবকে জয় করেছে। কে বাসবকে জয় করেছে? প্রিয় ছাত্রছাত্রী, বারবার আমি তোমাদের বলছি জ্ঞানমূলকে চলে আসবে। পড়বার সময় তুমি সকল প্রশ্নের উত্তর জ্ঞানমূলকে চলে আসবে, তাহলে দেখবে তুমি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে বাসব বিজয়ী। বাসবকে, বাসব হচ্ছে ইন্দ্রের অপর নাম। কার অপর নাম বাসব? ইন্দ্রের অপর নাম। বাসব বিজয়ী, বাসব বিজয়ীকে, বাসব বিজয়ী হচ্ছে মেঘনাদ। মেঘনাদকে বাসব বিজয়ী বলা হয় কেন? আসলে মেঘনাদ ইন্দ্র বা বাসবকে জয় করেছে, অতএব তার আরাধনা, তার পূজা করে সে বাসব বা ইন্দ্রকে জয় করেছে, তাই মেঘনাদের আর এক নাম বাসব বিজয়ী। তাহলে বাসব বিজয়ী, ভ্রাতুষ্পুত্র বাসব বিজয়ী নিজ গৃহ তাত দেখাও তাস করে। বলতেছে যে তুমি কি করে এই নিজ গৃহ, নিজ গৃহ নিজের বাড়ি, অর্থাৎ এখানে লঙ্কাকে বোঝানো হয়েছে। দেখাও তস্করে, অর্থাৎ এখানে তস্কর বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তস্কর বলতে লক্ষণকে বোঝানো হয়েছে। অর্থাৎ কেউ কি, তস্কর শব্দের অর্থ কি? চোর বা নিকৃষ্ট ব্যক্তি। তাহলে এই নিকৃষ্ট লঙ্কাকে তুমি নিজের এই স্বর্ণ লঙ্কার পথ দেখায় নিয়ে আসলে, এই লঙ্কাকে ধ্বংস করার জন্যে, তোমার ভাইপোকে হত্যা করার জন্যে, তোমার ভাইকে হত্যা করার জন্যে, এই রাক্ষসপুরীকে ধ্বংস করার জন্য তুমি কি করে নিয়ে আসলে? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। বলতেছে কি যে এই যে কি করে তুমি এই মনুষ্য রাম এবং লক্ষণকে তুমি কি করে এই এই লঙ্কাপুরীতে আনলে? এখানে চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, অর্থাৎ একজন নিচু বংশ বা নিচু জাতের কোনো ব্যক্তি কি এই রাজার আলয়ে বসতে পারে? রাজ সিংহাসনে বসতে পারে? তুমি তো সেরকম একটা কাজ করেছো কাকা। এমন কাজ কি করা তোমার ঠিক হয়েছে? কারণ তুমি হচ্ছে লঙ্কার রাজা রাবণের ভাই, তোমার মা নিকুষা সতী, তোমার আর এক ভাই কুম্ভকর্ণ, যার হাতে সবসময় ত্রিশূল থাকে, শূলই শম্ভু নিব। তারপরে তোমার আর এক ভ্রাতুষ্পুত্র হচ্ছে বাসব বিজয়ী, যে ইন্দ্রকে জয় করেছে। তুমি তেমন ভাইপোর কাকা, তেমন ভাইয়ের ভাই, তেমন মায়ের ছেলে, এমন ব্যক্তি হয়ে তুমি কি করে এই রাম লক্ষণকে তুমি এই রাজার আলয়ে এনে বসাচ্ছ? কিন্তু নাহি গঞ্জি তোমার গুরুজন তুমি। তাহলে মেঘনাদ তার কাকাকে কি বলছে? কিন্তু এই যে এত নিকৃষ্ট কাজ তুমি করলে কাকা, এর জন্য আমি তোমাকে গঞ্জনা দেব না, ধিক্কার দেব না, তোমাকে আমি গালি দেব না। কারণ কারণ কি? গুরুজন তুমি, তুমি আমার গুরুজন। তুমি ভুল করতে পারো, কিন্তু আমি এ ভুল করবো না কখনোই, কারণ তুমি আমার গুরুজন। আমি রাক্ষস রাজ্যে আমার জন্ম, আমি এই রাক্ষস রাজের কুল রক্ষা করতে জানি, তুমি হয়তো জানো না কাকা। তাই এমন হীন কাজ করার পরও আমি তোমাকে গঞ্জনা বা ধিক্কার বা তোমাকে আমি গালি দেব না। তাহলে মেঘনাদ তার কাকাকে কি বলছেন? নাহি, কিন্তু নাহি গঞ্জি তোমার, তোমাকে আমি গঞ্জনা বা ধিক্কার বা গালি দিব না। গুরুজন তুমি, তুমি আমার গুরুজন, তুমি আমার পিতার ভাই, অর্থাৎ তুমি আমার গুরুজন, পিতৃতুল্য। তাহলে মেঘনাদ তার কাকাকে বলছে তুমি আমার পিতৃতুল্য, তাই তোমাকে আমি গঞ্জনা বা তোমাকে ধিক্কার জানাচ্ছে না। ছাড়োদার যাব অস্ত্রাগারে। তাহলে এতক্ষণ পরে
মেঘনাদ আবার তার কাকাকে বলছে যে তুমি দরজ ছেড়ে দাও কাকা, আমি অস্ত্রাগারে যাই এবং অস্ত্রাগার থেকে আমি অস্ত্র এনে যুদ্ধ করে আমি দেখাই দেবো এই মনুষ্য লক্ষণ কি করে আমাকে হত্যা করে। কাকা তুমি তো দেখেছো যে আমি নিরস্ত্র এই মন্দিরের মধ্যে আমি পূজা করছি, তাহলে তুমি রাক্ষস জাতি হয়ে তুমি কি করে এই নিরস্ত্র একজন ব্যক্তিকে হত্যা করার প্ররোচনা দিয়ে তুমি এই পূজার ঘরের মধ্যে তুমি প্রবেশ করলে? তাহলে মেঘনাথ তার কাকাকে বলতেছে কি, তোমাকে আমি গঞ্জনা দিই না, ধিক্কার দিই না, তোমাকে আমি গালি দিচ্ছি না, কারণ তুমি আমার গুরুজন, তুমি আমার পিতার সমতুল্য। কাকা তোমাকে আমি আর কিছুই বলছি না, তুমি আমাকে দরজাটা ছেড়ে দাও। ছাড়োদার, এখানে তার শব্দের অর্থ হচ্ছে দরজা। ছাড়োদার যাব অস্ত্রাগারে। তাহলে কে অস্ত্রাগারে যেতে চাইছে? মেঘনাথ। কি কারণে অস্ত্রাগারে যেতে চাইছে? অস্ত্র আনার জন্য। কেন অস্ত্রাগারে যেতে চাইছে? কিসের জন্যে? সেটা হচ্ছে লক্ষণের সাথে যুদ্ধ করবে। কারণ মেঘনাথ ছিল নিরাস্ত্র, তাই তার কাকাকে অনুরোধ করছে, কাকা তুমি আমার গুরুজন, তুমি পথ ছেড়ে দাও, দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যে অস্ত্র আনি। পাঠাইব রামানুজ সমন ভবনে। তাহলে মেঘনাথ তার কাকাকে বিভীষণকে বলতেছে কি, যে আমাকে একটু অস্ত্রাগারে যেতে দাও, আমি অস্ত্রাগারে যে অস্ত্র এনে এই লক্ষণকে আমি সমন ভবনে, অর্থাৎ একেবারে মৃত্যুর জমালয়ে, মৃত্যুর হিমশীতল কারাগারে আমি পাঠাবো। যুদ্ধ করে তাকে আমি হত্যা করে তাকে কোথায় পাঠাবো? সমন ভবনে। প্রিয় ছাত্রছাত্রী, সমন ভবন এখানে হচ্ছে জমালয় বা মৃত্যুর হিমশীতল কারাগার, যেটা অর্থাৎ তাকে আমি শেষ করে দেবো, সেই অর্থে বোঝানো হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনাথ তার কাকাকে কোনো ধিক্কার দিল না, তার কাকাকে কোনো কটু কথা বলল না, শুধু বলছে কি, কাকা তুমি আমাকে, যেহেতু আমি নিরস্ত্র, তাই আমাকে তুমি একটু অস্ত্রাগারে যেতে দাও, আমি অস্ত্র আনি এবং অস্ত্র এনে এই মনুষ্য লক্ষণের সাথে যুদ্ধ করে আমি কিভাবে তাকে সমন ভবনে পাঠাই, কিভাবে হত্যা করি, কিভাবে জমালয়ে পাঠাই, তুমি কাকা একটু দেখো, তুমি আমাকে একটু অস্ত্রাগারে যেতে দাও। কে বলল? মেঘনাথ। অর্থাৎ তাহলে কবিতার এই লাইনগুলোতে প্রিয় ছাত্রছাত্রী তোমরা বুঝতে পারলে যে নিরস্ত্র মেঘনাথ পূজা করছিল কোথায়? নিকুম্ভুলা যজ্ঞাগারে, পূজার ঘরে। সেখানে বিভীষণ লক্ষণের সাথে নিয়ে তাকে হত্যা করানোর জন্য এই নিকুম্ভুলা যজ্ঞাগারে, পূজার ঘরে প্রবেশ করছে এবং সেখানে চেষ্টা করছে কিভাবে লক্ষণ কিভাবে মেঘনাথকে হত্যা করবে। কিন্তু অনেকক্ষণ দেখে লক্ষণ বুঝতে পারলো যে এটা তার আপন জ্ঞাতি কাকার প্ররোচনায় কাজটি হচ্ছে, তাই তাকে ধিক্কার না দিয়ে যুদ্ধের যে নিয়ম বা যে রীতি, সেই রীতি অনুযায়ী তাকে অস্ত্র আনতে যাওয়ার জন্য সহযোগিতা করার কথা বললো, যে তুমি আমার পথ ছেড়ে দাও, আমি অস্ত্র আনি, তারপরে আমি তো কাপুরুষ নই, আমি বীর, তুমি তো দেখেছো এর আগে বিভিন্ন যুদ্ধে আমি কিভাবে তোমার এই লঙ্কাকে আমি রক্ষা করেছি, তাহলে নিশ্চয় আমি ভীত না, তুমি আমাকে শুধু অস্ত্রটা আনতে দাও। তাহলে এখানে মেঘনাথ তার কাকাকে বলছে কি, সারদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজ সমন ভবনে। আমি অস্ত্রাগারে যেয়ে অস্ত্র আনার পরে যুদ্ধ করে এই লক্ষণকে আমি কোথায় পাঠাবো? সমন ভবনে, অর্থাৎ মৃত্যুর কারাগারে পাঠাবো। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা কবিতার এই যে লাইনগুলো এখানে করলাম, তোমাদেরকে বারবার বলছি তোমরা এখান থেকে যদি এই সব প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলকে নিয়ে চলে আসো, তাহলে দেখবে এখানে অনেকগুলো প্রায় 50-60টা প্রশ্ন এর মধ্যে হয়ে যাবে। আর যখনই তুমি 50-60টা প্রশ্নের উত্তর তুমি সব দিতে পারবে, তখনই বোঝা যাবে যে তুমি টোটাল বিষয়টা ভালো বুঝতে পারবে। অতএব তাহলে এখানে অরিন্দমকে, অরিন্দম মেঘনাথকে অরিন্দম বলা হয় কেন? মেঘনাথ সকল শত্রুকে, সকল যুদ্ধে সকলকে পরাজিত করেছে, তাই। আচ্ছা, কে পশিল? লক্ষণ পশিল। কোথায় পশিল? প্রবেশ করলো। পশিল মানে প্রবেশ করা। কোথায় পশিল? নিকুম্ভুলা যজ্ঞাগারে। নিকুম্ভিলা যজ্ঞাগারে কেন পশিল? মেঘনাথকে হত্যা করার জন্য। কে সহযোগিতা করলো? রাবণ সহযোগিতা করেছে।
আচ্ছা, ঠিক এরকম ভাবে তুমি যদি প্রশ্ন করো নিকুষাকে, নিকুষা হচ্ছে রাবণের এবং বিভীষণের মা। কুম্ভকর্ণকে, কুম্ভকর্ণ হচ্ছে রাবণের বা বিভীষণের ভাই। এখানে দেখো অনেকগুলো প্রশ্ন রয়েছে। তাহলে শুলি শম্ভুনিভকে, শুলি শম্ভুনিভ হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণকে শুলি শম্ভুনিভ বলা হয় কেন? কুম্ভকর্ণের হাতে কি থাকে? এই ত্রিশূল থাকে, এই কারণে শুলি সম্মানিত বলা হয়। তাহলে এখানে আর একটা দেখো, আরো অনেক প্রশ্ন। সেটা হচ্ছে মেঘনাদ কাকে সমন ভবনে পাঠাতে চেয়েছে? মেঘনাদ লক্ষণকে সমন ভবনে পাঠাতে চেয়েছে কেন? তার কারণ হচ্ছে মেঘনাদকে হত্যা করার জন্য লক্ষণ যে প্রবেশ করেছে এই কারণে।